পাহাড়ে চলছে বিজু সাংগ্রাই উৎসব, বর্ষ বিদায় ও বরণে বর্ণিল আয়োজন। খোলা হয়েছে কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্স, চলছে টাকা গণনা। এবং ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে, ফেনীতে পানীয় জলের তীব্র সংকট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে জমকালো আয়োজনে 16 মে ইটিভি ভাইভা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি, থাকবে নতুন আকর্ষণ। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানিয়ে চলছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। পুরনো বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করে তারা। ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণিল আয়োজনের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, তনচঙ্গারা বিশু, অহমিয়ারা বিহু এবং ত্রিপুরা বৈশু নামে এই উৎসব পালন করেন। সমতলের মানুষের কাছে এই উৎসব বৈশাখী নামে পরিচিত। বৈশাখীর আনন্দে মেতেছে পাহাড়ের মানুষ। প্রথম দিনে রাঙামাটির রাজবন বিহার পূর্বঘাটে চাকমা সম্প্রদায় সহ কয়েকটি গোষ্ঠী নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানায়। এছাড়াও বৃদ্ধ স্নান, বস্ত্রদান, নাচ, গান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। সবার মঙ্গল কামনায় বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তনচঙ্গারা। তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, রঙ্গন সহ নানা রকমের ফুল নদীতে ভাসিয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ করে নেয়। পাশাপাশি গঙ্গাদেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা এবং গঙ্গাদেবীর উদ্দেশ্যে হয় প্রার্থনা। খাগড়াছড়িতেও লেগেছে বৈশাখী উৎসবের রং। নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করেছে চাকমা সম্প্রদায়। তবে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে খবং পরিয়া চেঙ্গি নদীর ঘাটে আনুষ্ঠানিকভাবে ফুল ভাসানোর কথা থাকলেও তা হয়নি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কিশোরগঞ্জে পাগলা মসজিদের 11টি দান বাক্স খুলে টাকা গণনা শুরু হয়েছে। টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। সকালে দান বাক্স জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় শুরু হয় কার্যক্রম। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের 30 নভেম্বর সর্বশেষ খোলা হয়েছিল দান বাক্সগুলো। তখন মসজিদের 11টি দান বাক্স খুলে পাওয়া যায় 8,21,34,304 টাকা। এবার 4 মাস 11 দিন পর খোলা হলো মসজিদের দান বাক্স। রমজান ও ঈদকে কেন্দ্র করে এবার দান বাক্সগুলো দেরিতে খোলা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। টাকা গণনা শেষ হওয়া পর্যন্ত মসজিদে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দর্শক, এই মুহূর্তে কিশোরগঞ্জে পাগলা মসজিদে আছেন আমাদের প্রতিনিধি রুমন চক্রবর্তী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রুমন, কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্সগুলো তো খোলা হয়েছে প্রায় 4 মাস পর, তো এই মুহূর্তে দানের টাকা কি গোনা হচ্ছে কিনা, বিস্তারিত আপনার কাছে কি আছে আমাদের জানান। শুভ সকাল রুমানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাগলা মসজিদের সামনেই। সকাল 7টায় ঠিক এই দান বাক্সগুলি খোলা হয় এবং একে একে দান বাক্সগুলি খুলে বস্তায় ভরে সেগুলি এখন দোতলায় নিয়ে যাওয়া হচ্ছে
এবং এ পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যে 28টি বস্তায় এই টাকাগুলি ভর্তি করা হয়েছে এবং এখন সেটি মসজিদের লোকজন এবং ব্যাংকের লোকজন এবং মাদ্রাসার যে ছাত্র রয়েছে তাদের মধ্যে বন্টন করে সেটি গণনা করা হবে। এছাড়াও এই টাকা গণনা কেন্দ্র করে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সবকিছু মিলিয়ে একটা নিরাপত্তা বলের মধ্যেই কাজটি করা হচ্ছে। আমি কথা বলেছি পাগলা মসজিদ কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক ফৌজিয়া খানের সঙ্গে। উনি জানিয়েছেন যে সর্বশেষ গত বছরের নভেম্বরের 30 তারিখ যে দান বাক্স খোলা হয়েছিল, এরপর রমজান এবং ঈদকে কেন্দ্র করে এবার 4 মাস 11 দিন পরে এই দান বাক্স খোলা হয়। তা ওনারা সবাই ধারণা করছেন যে গতবারে যে টাকা পাওয়া গিয়েছিল যে 8,21,34,304 টাকা, এবার হয়তো তার চাইতে টাকা বাড়তে পারে এবং এই টাকা এখন গণনা শুরু হচ্ছে, সেটি চলবে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার পর হয়তো আমরা পুরোপুরি টাকার পরিমাণটা জানতে পারবো। তার মানে এই ছিল আমার কাছে পাগলা মসজিদ থেকে সর্বশেষ। রুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জে পাগলা মসজিদ থেকে দান বাক্সের টাকা গণনার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রুমন চক্রবর্তী। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টিতে ফেনীর বেশ কটি উপজেলায় দেখা দিয়েছে পানি সংকট। নলকূপ, পুকুর, খাল, বিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারদিকে যেন ধুধু মরুভূমি। চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এই গ্রামের 35টি গভীর নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। শুধু এই গ্রাম নয়, এই ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডের বাড়ির নলকূপে মিলছে না পানি। একই চিত্র পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন বাড়িগুলোতে। পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে দূর দূরান্তে। পুকুর অথবা ডোবার পানি ব্যবহার করে ডায়রিয়া সহ পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। গাঙ্গে থেকে নিয়ে আসি, হেড়িও অনেক ময়লা, কাঁচরা খাইতাম হারি না। আমাদের সমস্যা পানি নাই, মানুষের বাড়িতে জন লাগে পানি লাই। 3 বছরের ভিতরে গত 2 বছর মোটামুটি আমরা পানি পাইছি, কোনোরকম করে চলা গেছে। এই বছরে টোটালি পানি বন্ধ হয়ে গেছে, পুকুরটা পর্যন্ত শুকাই গেছে। প্রত্যেকটা টিউবওয়েলে এই পানির সংকটটা আমাদের জিএমআর ইউনিয়নের 9টা ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে এই সমস্যাটা আছে। দাগনভূঞা উপজেলার নলকূপের পানিতে লবণাক্ততার জন্য পান করা যাচ্ছে না। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদনে চরম সংকটে পড়েছেন কৃষকরা। পানির সংকটের কারণে ধানের এই যে থোঁ আসছে, এখন এগুলো নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। মোটর আছে, মোটর দিয়ে চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টার ফলও উঠতেছে না। এমনকি আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা পানি মানুষ পাইতেছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অনাবৃষ্টি আর তাপদাহে ভূগর্ভে পানির স্তর নেমে গেছে। আবহাওয়াটা একটু ঠান্ডা থেকে ওই মুহূর্তে কিছুটা পানি পাওয়া যাচ্ছে, হয়তো তারা খাবার পানিটা পাচ্ছে, বা তাদের গৃহস্থলী বা অন্যান্য কাজের পানিটা এই মুহূর্তে তাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে সবাইকে। এই সমস্যাটা এই মুহূর্তে শুধু ফেনীতে না, এবং আমরা দেশের অন্যান্য জেলা থেকে এই সেম খবরটা পাচ্ছি, সব জায়গায় একটু কষ্ট হচ্ছে। জেলার 6 উপজেলার 18 লাখ বাসিন্দাদের মধ্যে আছে 2 লাখ নলকূপ, কিন্তু এখন প্রায় 1.5 লাখ নলকূপে মিলছে না পানি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি গোষ্ঠী অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে। গাজায় গণহত্যার ঘটনায় ডক্টর ইউনূসকে নিয়ে গুজব যেন আরও গতি পেয়েছে, কিন্তু গুজববাজদের চিহ্নিত বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেই। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। গুজববাজদের টার্গেট এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ষড়যন্ত্রকারীরা পিছু ছাড়ছে না নোবেল বিজয়ী এই প্রধান উপদেষ্টার। গত কয়েক সপ্তাহে তার নামে ছড়ানো হয়েছে বেশ কিছু ভুয়া তথ্য। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ও গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সে সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডক্টর ইউনূসের করমর্দনের স্থিরচিত্র বিভিন্ন গণমাধ্যমে ডিজাইন সম্মিলিত ফটোকার্ডে ইন্টারনেটে প্রচার হচ্ছে, কিন্তু সত্যতা যাচাই করে দেখা যায় এই ছবিটি মূলত সম্পাদিত বা ভুয়া।
কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী গুজব ছড়াচ্ছে ইসরায়েলের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। গুজবটি শুরু হয় নামে বেনামে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে, যেখানে কোনো প্রমাণ ছাড়াই ইউনুসকে ইসরায়েলপন্থী বলে অভিহিত করা হয়েছে। 5 আগস্টের পর থেকে ডক্টর ইউনুসকে নিয়ে ছড়ানো 116টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এই ধরনের গুজব ছড়ানো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক চরিত্র হনন, বিভ্রান্তি ছড়ানো কিংবা সমাজে বিভাজন তৈরি করতে। রাজনৈতিক উদ্দেশ্য বলি তাহলে বর্তমান সময়ে একটা প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটে আসলে সাবেক যে সরকার আছেন, যে রাজনৈতিক দলের ছিলেন, তারা আসলে এই বিষয়গুলো খুব সহজে প্রচার করছে বা তারা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। ভুয়া তথ্য অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য, আর্থিক লাভ কিংবা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহার করা হয় বলে মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন পোর্টালে দেখতাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানান রকমের উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট খবর তারা ছড়িয়ে দিত, এবং এই খবরগুলো আওয়ামী লীগের যে শাসক তাদের যে সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে অন্যান্য স্থানীয় নেতারা, মধ্যম পর্যায়ের নেতারা কিন্তু তাদের বক্তৃতা বিবৃতিতে এগুলো উল্লেখ করত, এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক ইমেজ, তার যে সুনাম এবং গ্রহণযোগ্যতা, এটাকে প্রশ্নবিদ্ধ করা। গুজবের বিরুদ্ধে সবারই সচেতন হওয়া জরুরি। সত্য যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা প্রয়োজন। আমাদের হাতে তথ্য শক্তি থাকলেও দায়িত্বশীল ব্যবহার হতে পারে সমাজকে বিভ্রান্ত থেকে রক্ষা করতে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। 16 মে হতে যাচ্ছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। প্রথমবারের মতো বাইফাতে যুক্ত হয়েছে 21 টেলিভিশন। সে উপলক্ষে রাজধানীর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাইফার সকল সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্বরা। বাইফার উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। নাহিদ সিরাজ নিম্নের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর 16 মে জমকালোভাবে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার 21 টেলিভিশন। ইটিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হবার পরে বাইফার ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা অন্তু করিম। ইটিভি যুক্ত হওয়ার পরে প্রথম থেকে কিন্তু একটা দারুণ একটা চমক আসছে। আপনারা দেখেছেন যে মানে ট্রফি ইনঅগ্রেশন যেটা, এবং এটা থেকে শুরু করে সিলেকশন রাউন্ড এবং যারা সিলেক্টর আছে, জুরি বোর্ড আছে, সব জায়গায় কিন্তু চমক আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। আমরা চাই যে এই 4th ইটিভি বাইফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের যত গুণী শিল্পীরা আছে এবং ডিজাইনার সকলকে আমরা সুন্দরভাবে প্রমোট করব একই মঞ্চে। তো এটা নিয়ে আমি অলরেডি বাইফা অ্যাডভাইজার এবং ডিরেক্টরদের সাথে কথা বলেছি, তো তারা একমত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ওভাবেই কাজ করব। This will be the difference of like last 3 seasons and this season. সম্প্রতি বাইফার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তাসনুভা মাহবুব সালাম। জানালেন সে অভিজ্ঞতার বিষয়ে, বলেন নতুন আকর্ষণ থাকবে এবারের আসরে। এই বছর যেহেতু 21 টেলিভিশন অ্যাজ এ মিডিয়া পার্টনার যোগ হয়েছে, অফকোর্স এখানে একটা স্পেশালিটি থাকবে, কারণ আপনারা জানেন 21 টেলিভিশন সবসময় বাঙালি কালচারটাকে রিপ্রেজেন্ট করে আসছে সিন্স ডে ওয়ান। সো এই দিকে আমরা যেটা অ্যাজ এ অ্যাডভাইজার আমি আছি এখানে, অফকোর্স আমি এখানে যে ইনপুটটা দিয়েছি যে আমাদের বাংলাদেশি যত শিল্পীরা আছেন যারা যোগ্য, যারা ডিজার্ভ করে অ্যাওয়ার্ড অথবা সম্মান, যেটা এটা আমরা ইনশাল্লাহ এখানে প্রপার মানুষকে, প্রপার শিল্পীদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। জোরে করতালি চলতেই থাকবে। নাহিদ সিরাজ নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাহাড়ে চলছে বিজু সাংগ্রাই উৎসব, বর্ষ বিদায় ও বরণে বর্ণিল আয়োজন। খোলা হয়েছে কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্স, চলছে টাকা গণনা। এবং ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে, ফেনীতে পানীয় জলের তীব্র সংকট। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন
www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।